18 কোটি মানুষের দেশে 9 লক্ষ কোটি টাকার বাজেট হওয়াটা উচ্চবিলাসী নয়। ইললিগ্যাল থিংস, পরের লিগ্যালিটি আর লিগ্যাল হয় না। এইসব যুক্তি দেখায় যে কালো টাকা বিছনার তলায় কার্পেটের তলায় থাকলে কি হবে, থাক, পোকায় কাটুক, পচে যাক। বাংলাদেশের শাসনের মধ্যে সরকারের চাইতে বড় মাস্তান আপনি পাবেন না। লিগ্যালাইজড মাস্তান হলো সরকার। ধরেন ফ্যামিলি কার্ড নিয়ে আপনি বলতে পারেন যে ফ্যামিলি কার্ডটা তো তারা বাস্তবায়ন করতেছে, কৃষক কার্ড দেবে, এইটার মূল্যায়ন হবে আরও 6 মাস 7 মাস পরে। আবার এখন দেখতে হবে যে কার্ডটা কারা পাচ্ছে, সেটার দ্বারা আরেকটা ফরিস্ট বেগার শ্রেণী সৃষ্টি হবে কিনা। তাহলে কি আপনি আপনার বড় বাজেট করতে তো সমস্যা নেই। আপনি যদি বড় বাজেট করে যদি গভর্নেন্স করতে পারেন, ঠিক আছে। আপনি যদি এখন ধরেন আমার বড় বাজেট করে আমার কি করছে, আপনার ধরেন ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, আপনি আপনার ফ্যামিলির জন্য বাজেট করলেন 3 লাখ টাকা, আপনার বাকি 2 লাখ টাকা কোত্থেকে আসবে? আপনি ঋণ করবেন, তাহলে ঋণের বোঝা যত আমার ঘাড়ে চাপবে তত কিন্তু আমাদের বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা এই বাজেটে সরকারের যে অর্থনৈতিক পরিকল্পনা এবং মানুষের জনজীবনে যে চ্যালেঞ্জগুলো আছে, যে জীবনযাত্রার ক্ষেত্রে যে সংকটগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কতটা বাজেট স্বস্তি বয়ে আনতে পারবে, আলাপ করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। দুজন অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন সাবেক চেয়ারম্যান এনবিআর জনাব বদিউর রহমান, স্বাগত আপনাকে। রয়েছেন সৈয়দ এরশাদ আহমেদ, প্রেসিডেন্ট অ্যামচেম। শুরু করতে চাই এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে। সরকার অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে ইলেকশনের আগে, ম্যানিফেস্টোতে বলেছে তার মূল লক্ষ্য হচ্ছে মানুষের ইকোনমিক কিছুটা স্বস্তি যাতে চলে আসে, কিন্তু ধারাবাহিকভাবে অর্থনীতিতে একটা প্রেশার আছে, মানুষের জনজীবনে দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, মূল্যস্ফীতি রাইজিং, কর্মসংস্থান আসলে খুব রিমার্কেবল কিছু নয়। এখনও এই 2-3 মাসেও কিন্তু খুব কর্মসংস্থানমুখী কোনো উদ্যোগ সেভাবে পরিলক্ষিত হয়নি। কিছু সামাজিক কল্যাণমূলক কিছু কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। এমন একটা অবস্থায় বাজেট আসছে। সাধারণভাবে যদি আপনি শুধু এনবিআর চেয়ারম্যান ছিলেন না, আপনি অর্থনীতি এবং সামাজিক দর্শন নিয়ে কাজ করেন, আপনার চোখে এই বাজেটের তাৎপর্যটা কী? বাজেটটা তো একটা বড় বাজেট হচ্ছে, আগের থেকে একটু বেশি হবে। 9 লক্ষ কোটি কথা না, জি, এর মধ্যে 6 লক্ষ কোটি এনবিআর থেকে আসবে। তো এইগুলা অনেকে যারা সমালোচনা করতে চায় তারা বলে যে এত উচ্চবিলাসী বাজেট কেন। 18 কোটি মানুষের দেশে 9 লক্ষ কোটি টাকার বাজেট হওয়াটা উচ্চবিলাসী নয়, এটা আরও বেশি হওয়ার কথা। আমাদের সামর্থ্যের অভাব আছে, অভ্যন্তরীণ সম্পদ, অভ্যন্তরীণ বিনিয়োগে আমরা পিছিয়ে থাকি, যে জন্য নেপালের থেকেও আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কম। সেসব কারণে আমাদের কাছে বড় মনে হয়। কিন্তু যাত্রাতে যদি আপনি একবারে ছোটো করে নেন, যেমন এখন যে রানিং ফিনান্সিয়াল চলছে, এখানেও তো 1 লক্ষ কোটি টাকার মতো এনবিআরের ঘাটতি আছে এখনও। তো ঘাটতি থাকবে বলে তাহলে 1 লক্ষ কোটি আরও কমায় ধরি এবার না, তারপরে আবার পরের বছরে 50 লাখ যে কোটি কম হবে, তখন যাইয়া আরও 50 কমাবো, কমে করে পরে আমরা বাজেট করবো না, এটা হয় না। বাজেটের টার্গেটটা এরকম বড় করে থাকতে হবে, একটা সাহস রাখতে হবে, চাপ রাখতে হবে, মাইল্ড টেনশন রাখতে হবে যা আদায়ের জন্য। এখন অ্যাচিভ করাটা, আপনি স্বপ্ন দেখলেন, বড় টার্গেট নিলেন, অ্যাচিভ করার জন্য রাজনৈতিক সদিচ্ছা কতটুকু শক্ত হবে সেটার উপর নির্ভর করবে। কারণ টাকা আছে, আগে আমরা শুনতাম মতিঝিলে টাকা উড়ে, যে পারে সে ধরে, অন্য পারে না। দেশে তো টাকা আছে, ট্যাক্সেবল নেটের মধ্যে আসার প্রচুর লোক আছে, কিন্তু আপনি সবার থেকে নিতে পারতেছেন কি না। টোটাল টিআইন হুল্লার অনেক, কিন্তু 40% 45% রিটার্ন জমা দেয়, বাকিটা কেন নিতে পারছেন না? সো ইট ডিপেন্ডস অন 2 ফ্যাক্টরস মেইনলি। একটা হইল রাজনৈতিক সরকারের শক্ত অবস্থান কতটুকু হবে, নির্দেশ থাকবে কি না খোদ প্রধানমন্ত্রীর থেকে, যে আমার দল, আমার লোক, আমার পেয়ারের ব্যবসায়ী, আমার পান্ডা গুন্ডা যা আছে, যেই হোক, তোমার আমরা যে নিয়ম করে দিলাম সে নিয়মে যার থেকে যতটুকু পাইবা সেটা আদায় করবা, ওকে, আমরা সহায়তা করব। ইফ ইট ইজ ডান অ্যান্ড ইফ ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেড, তাহলে দেখবেন এটা মোটেই একটু আমি মাঝখানে আপনাকে জিজ্ঞেস করি, এর সিগনিফিকেন্স তাৎপর্য অর্থে এটা, আপনি সাবেক চেয়ারম্যান হিসেবে এটার অর্থায়নের উপরে জোর দিচ্ছেন, কিন্তু যদি অর্থায়ন তো একটা বিগ চ্যালেঞ্জ। আপনি 6 লক্ষ কোটি টাকা টার্গেট করেছেন, কিন্তু এটা কতটা রিয়েলিস্টিক, যেটা বললেন যে টার্গেট বড় রাখতে হবে, কিন্তু এটা কিন্তু আদায়যোগ্য যদি না হয়, এটার জন্য যদি আপনার সামর্থ্য না থাকে,
তাহলে শুধুমাত্র লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাস্তবায়নযোগ্য যদি না করতে পারেন সেটার কি অর্থ? আর শুধুমাত্র অর্থায়ন নয়, এর বাইরে কর্মসংস্থান, সাধারণ মানুষের জনজীবনে যে এভরিডে যে প্রেশার্স, বিনিয়োগের প্রসঙ্গে আমি আসবো, বিনিয়োগের যে কনস্ট্যান্টগুলো আছে, এই যে পলিসি কনসিস্টেন্সির ব্যাপার আছে, বা সরকারের যে নীতি সহায়তা অথবা সংস্কারের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি একটু ফোকাস করতেন। ফোকাস তো আপনার বাজেট তো একটা বিশাল ব্যাপার। জি। আপনি রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে আপনি প্রথমত তার টার্গেটটা ফুলফিল করা, আমি সেই অংশটা শুধু বললাম। এর বাকি অংশগুলোর মধ্যে বিনিয়োগের প্রশ্ন, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের প্রশ্ন আছে, তারপরে রাজনৈতিক সরকারের আবার পলিটিক্যাল স্টেবিলিটির ব্যাপার আছে। তো এখন যারা যেগুলো ওয়াদা দিয়েছে ভোটের আগে, সেটা কিছু কাজ তো শুরু করেছে, কিছু কাজ তো সাথে সাথে শুরু করেছে। রাইট ওর রং সেগুলো সমালোচনা পরে হবে। ধরেন ফ্যামিলি কার্ড নিয়ে আপনি বলতে পারেন যে ফ্যামিলি কার্ডটা তো তারা বাস্তবায়ন করতেছে, কৃষক কার্ড দেবে, এইটার মূল্যায়ন হবে আরও 6 মাস 7 মাস পরে। আবার এখন দেখতে হবে যে কার্ডটা কারা পাচ্ছে, সেটার দ্বারা আরেকটা ফরিস্ট বেগার শ্রেণী সৃষ্টি হবে কিনা, এটা নিজের ভোট সামনে আপনার স্থানীয় সরকার নির্বাচন আছে, সেখানে এগুলাকে কোনো রকমভাবে প্রভাবিত করবে কিনা, অনেক রকমের ইফস অ্যান্ড বাটস থাকবে। বিনিয়োগের প্রশ্নের জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের প্রশ্ন থাকবে, এনকারেজমেন্টের প্রশ্ন থাকবে। আপনি যাকে বিনিয়োগ করাবেন তাকে আপনি গ্যাস দিতে পারবেন কিনা, তাকে বিদ্যুৎ দিতে পারবেন কিনা, তার বিনিয়োগের টাকা যে বিনিয়োগ করবে বাইরের হোক ভিতরের হোক, তিনি তো ক্যালকুলেট করবেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার টোটাল কস্ট কত গেল, বেনিফিট কত আসলো। ইন দ্য লং রান 20-25 বছর মেয়াদি যদি হয়, তাহলে তিনি এটাতে কতটুক নিতে পারবেন, সেগুলোর ব্যাপার আছে। এটা তো রাষ্ট্রীয় কিছু বিনিয়োগ থাকে যেটাতে কস্ট বেনিফিট অ্যানালাইসিস অন্যভাবে হয়, সেখানে নগদ লাভে হয় না। স্বাস্থ্য খাত মনে করেন, শিক্ষা খাত মনে করেন, এখানে তো আপনি নগদ টাকার অঙ্কে হিসাব করতে পারবেন না, কিন্তু ব্যবসায়ী তো তার বিনিয়োগে লং রানে একটা টাকার অঙ্কে হিসাব করবে। কিন্তু যেগুলা রাষ্ট্র স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবে, এটা কিন্তু সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ। স্বাস্থ্য ভালো না থাকলে কী হয়, হাম দিয়ে একটু টের পান, করোনা দিয়ে একটু টের পান। শিক্ষা খাতে যদি শিক্ষক পড়ে যায়, শিক্ষা পড়ে যায়, কী হয় সেটা টের পাবেন। অতএব সব দিক দিয়ে বাজেটে একটা ফোকাস থাকবে, সরকার কী চায়, একটা ব্যালেন্স, একটা চিন্তার প্রতিফলন থাকতে হবে। একজন বিজনেস লিডার হিসেবে আপনার কাছে প্রথমত হচ্ছে যে কন্ডিউসিভ বিনিয়োগের একটা পরিবেশ নিয়ে সবসময় একটা উদ্বেগ থাকে, একটা দুশ্চিন্তা থাকে, সেটা লোকাল হোক আর ফরেন ইনভেস্টার্স হোক। আপনি আমেরিকান চেম্বারের প্রেসিডেন্ট, কিন্তু সবসময় বলা হয় যে লোকাল ইনভেস্টরদের জন্যই তো একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট আমরা দিতে পারি না। সেটা ট্যাক্স রেজিম থেকে শুরু করে, পলিটিক্যাল স্টেবিলিটি থেকে শুরু করে, ওভারঅল যে এনার্জি সিকিউরিটির কথা উনি বললেন, গ্যাস বিদ্যুতের কথা বলা হলো, সব কিছু মিলিয়ে ব্যবসায়ীদের এক্সপেকটেশনের জায়গাগুলো কোথায়? বাজেট হচ্ছে আসলে যেটা উনি বললেন যে এটা আসলে বাৎসরিক একটা জিনিস, বাজেট আমাদের থাকবে, বাজেট আরও বড় হতে পারে, সেটা নিয়ে কোনো আমার সমস্যা নাই। বা বাজেটটা হচ্ছে কি জিনিস, আপনার আয় ব্যয়ের একটা হিসাব। এখানে আসলে আমাদের দেশে যেটা হয় সাধারণত, আমরা একটা ব্যয়টাকে খেলে আমরা বড় চোখে দেখি, তো আয়ের দিকটাতে আমরা নজর দিচ্ছি না। কিন্তু আয়ের কিন্তু আমাদের প্রচুর স্কোপ রয়ে গেছে। আমি যদি আয়ের দিকে নজর না দিই আর আমি যদি ব্যয় না বাড়াই, তাহলে কিন্তু আপনি যেটা বলেন আমাদের যেটা ইকোসিস্টেম, বিজনেস ইকোসিস্টেম, সেটা আমরা ডেভেলপ করতে পারবো না। স্বাস্থ্য খাত বলেন আপনি আর শিক্ষা খাত বলেন, এটা কিন্তু পার্ট অফ আমাদের বিজনেস ইকোসিস্টেম। অ্যাবসলিউটলি। কারণ আপনি হেলদি ইয়ুথ ইজ আওয়ার বেস্ট রিসোর্স, তাই না? আপনি যেটা উনি বললেন ইজ ট্রু। আপনার যদি আমাদের হেলদি ইয়ুথরা থাকে, তাদের আপনি স্কিল কীভাবে ডেভেলপ করবেন? শিক্ষা খাতে যদি আপনি ইনভেস্ট না করেন, আপনার তো আপনার বিজনেস ইকোসিস্টেম ডেভেলপ করবে না। সেই সাথে ইনফ্রাস্ট্রাকচারে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে, এগুলো তো আমাকে করতে হবে। আপনি যদি এগুলো না করেন, তাহলে আপনি ইউ আর ভেরি রাইট যে আমাদের দেশি ইনভেস্টার তো আসতেই পারবেন না, বিদেশি ইনভেস্টার কেন আসবেন? ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে একটা বিগ শো দেখেছি, যে বিদেশি ইনভেস্টরদেরকে আনা হয়েছে তাদেরকে, এবং একটা আশার জায়গা নিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে বলে আমরা শুনেছি। কিন্তু তার কি কোনো রিফ্লেকশন আছে? এখন তো ফরেন ইনভেস্টমেন্টের সাইজ বা অ্যামাউন্ট আমরা দেখতেছি, ইটস ভেরি মানে। আপনাকে আমি একটা কথা বলি যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হচ্ছে যারা বর্তমানে যারা বিনিয়োগ করেছে তারা। এই এক্সিস্টিং ইনভেস্টাররা যদি আপনার গ্রিন সিগন্যাল না দেয়, তাহলে কিন্তু কোনো সময় নতুন ইনভেস্টার আসবে না, এটা কিন্তু বড় জিনিস। তো আপনার এক্সিস্টিং ইনভেস্টারদেরকে আপনার কমফোর্টেবল রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, উনি এনবিএর চেয়ারম্যান, উনি আর ভালো জানে। আমার দুটো কোম্পানি, আমার মেম্বার, পেপসি আর কোকা কোলা, এরা দুজন মিলে মার্কেট শেয়ার হচ্ছে 40%,
এবং আমাদের লোকাল কম্পিটিটরের মার্কেট শেয়ার হচ্ছে 60%। ট্যাক্স দেখা যাচ্ছে যে 84% ট্যাক্স দিচ্ছে এই দুটো কোম্পানি। তাহলে আপনি বুঝে নেন যে ট্যাক্স ডজিং কোথায় হচ্ছে। তখন আপনি এগুলো যদি স্টপ না করেন, আপনাকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে। কিন্তু আমাদের ট্যাক্সের যে মানে অবকাঠামোটা আছে, হ্যাঁ, যে বা ট্যাক্সের যে আপনার যেটাকে বলে কাঠামো, হ্যাঁ, ফ্রেমওয়ার্কটা, এটা যদি আপনি না চেঞ্জ করেন, আপনার দেখেন আপনি এখানে ইনডাইরেক্ট ট্যাক্সটা আপনি আমি সবাই দেয়, একটা ফকিরও দেয়, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা 60% ট্যাক্স পাচ্ছি। অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সে আমাদের কত পার্সেন্ট আসছে? আমাদের নর্মালি আমি ধরি আমাদের 20 কোটি লোক, 20 কোটি লোকের মধ্যে আমাদের 0.40% হচ্ছে রিটার্ন দাখিল করেন ট্যাক্স পেয়ার। মানে আমি ধরছি যে 1 কোটি লোকের আপনার টিন আছে, তার থেকে হয়তো আমাদের 40 লাখ লোক সাবমিট করে রিটার্ন, যে যতটুকুই দিচ্ছে। কিন্তু এটাকে হওয়া উচিত। এই চিত্র যদি চেঞ্জ না করতে পারে, কেমন হওয়া উচিত আপনার বিজনেস? আমার মতে বাংলাদেশে মিনিমাম 2.5 থেকে 3 কোটি লোক ট্যাক্স দিতে পারে মিনিমাম। এবার এই নেটটা করে বাড়াতেই হবে, এটা না বাড়াবার কোনো অপশন নাই। এবার এটার জন্য কিন্তু এই বাজেটে ইনভেস্টমেন্ট থাকা দরকার। ইনভেস্টটা কি? আপনার কীভাবে করে অটোমেশন করা যায়। আপনার ট্যাক্স অটোমেশন করতে হবে, ভ্যাটে করতে হবে, ট্যাক্সে করতে হবে, কাস্টমসে করতে হবে। এই অটোমেশনগুলো যদি আপনি করেন, আপনি ডেফিনেটলি এই টাকাটা আপনি উঠে আসবে। কিন্তু একদিন বললো যে স্যার যেটা বললেন যে লক্ষ্য বড় রাখতে হবে, কারণ লক্ষ্য উপরে সেট করলে না তাহলে আপনার অ্যাচিভ করার জন্য একটা তাড়া থাকে, সেই অর্থে হয়তো। আবার একই সঙ্গে বলা হয়েছে যে একটা আর্থিক একটা শৃঙ্খলাও রক্ষা করতে হবে। আমরা বড় অঙ্কের বাজেট করছি, কিন্তু এটা যদি ইমপ্লিমেন্টেবল না হয় তা এবং যে ট্যাক্সের যে লক্ষ্যমাত্রা ধার্য করেছে তার অর্ধেকও যদি আমরা অ্যাচিভ করতে গিয়ে হিমশিম খাই, নাভিশ্বাস উঠে যায় এবং বাকিটা ট্যাক্স নেটের বাইরে থেকে যায়, তো ওইটা কতটা রিয়েলিস্টিক? এটা তো রিয়েলিস্টিক না, এটা হওয়া উচিত না। আপনি গভর্নেন্স যদি ঠিক করেন, তাহলে কি আপনি আপনার বড় বাজেট করতে তো সমস্যা নেই। আপনি যদি বড় বাজেট করে যদি গভর্নেন্স করতে পারেন, ঠিক আছে। আপনি যদি এখন ধরেন আমার বড় বাজেট করে আমার কি করছে, আপনার ধরেন ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, আপনি আপনার ফ্যামিলির জন্য বাজেট করলেন 3 লাখ টাকা, আপনার বাকি 2 লাখ টাকা কোত্থেকে আসবে? আপনি ঋণ করবেন। তাহলে ঋণের বোঝা যত আমার ঘাড়ে চাপবে, তত কিন্তু আমাদের বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা এখনকার এক্সিস্টিং সিস্টেমে ঋণ কি? আমরা ব্যাংক থেকে তো ঋণ করি, বা আমাদের জনগণের সঞ্চয় থেকে ঋণ করছি। বাইরের বড় যেটা করি, ব্যাংক থেকে ঋণ করলে কি হচ্ছে, আমার বিজনেসে যারা লোকাল বিজনেস তারা কিন্তু ঋণ করতে পারছে না। আমার ক্যাপিটাল মার্কেট ঘুমাচ্ছে, আমি সেদিকে নজর দেই নেই। আমার ক্যাপিটাল মার্কেট যদি ভাইভ করতে পারতাম, আমার ক্যাপিটাল যদি জেগে উঠতো, তাহলে কি হতো, আমার অল্টারনেটিভ সোর্স অফ ফান্ড আমার তৈরি হতো। ক্যাপিটাল মার্কেট রিভাইভ করার ক্ষেত্রে অন্তরায়গুলো কি, যদি একটা দুইটা বলেন? আমার মনে হচ্ছে যে এটাকে ঢেলে সাজাতে হবে। মানে পলিসি কনস্ট্রেন্ট, এটা আসলে এটা একটা বড় কথা উনি কিন্তু বলেছে যে পলিটিক্যাল উইল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এনবিআর যদি চেষ্টাও করে, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি, এনবিআর অনেক সময় কিন্তু অনেক কিছু করতে চেষ্টা করে, কিন্তু অনেক কারণে পারে না। উনি আরো ভালো জানেন এটাতে বলতে পারবেন যে আসলে ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কিন্তু এখানে বড় কাজ করে। একটা ওনার দায়িত্ব ছিল, বা ওনার যাদের এখন দায়িত্বে আছে, ওনার দায়িত্ব শুধু তো ধরেন যেটা আলোচনা করলাম যে সম্পদ আহরণ, অভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রে হয়তো ওনারা আরও জোরালো ভূমিকা পালন করতে পারেন। কিন্তু ওভারঅল যে মানে কি বলছে পলিসি ইমপ্লিমেন্টেশন বা নীতি সহায়তা দেওয়া, এটা ধরেন সেন্ট্রাল ব্যাংক আছে, এই যে আপনি ক্যাপিটাল মার্কেটের কথা বলেন, ক্যাপিটাল মার্কেট ইজ নট ধরেন যে এনবিআরের উপরে রিলেটেড না, এটা তো সরকারের মানে ইকোনমিক পলিসি এবং তার রিস্ট্রাকচারিং অফ দেয়ার ফাইন্যান্সিয়াল মানে কি বলবো যে ডিসিপ্লিনের উপর, আমাদের ফিসক্যাল পলিসি আছে, আমাদের মনিটারি পলিসি আছে, সবকিছু নিয়েই তো আমার সবকিছু চলতে হবে। কিন্তু যেখানে মানে কথাটা উনি যেটা বলেছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট কথা, যে আমাদের পলিটিক্যাল ইচ্ছা। আপনি ধরেন এখন এনবিআর এর চেয়ারম্যান সাহেব কিন্তু বারবার বলেছে যে আমি কালো টাকাকে সাদা করার কোনো সুযোগ দেব না। যদি আমরা দেখি এখন যে কালো টাকাকে সাদা করার সুযোগ আবার দেওয়া হয়, কিন্তু এখানে তো দুই ধরনের মতই আছে। স্যার ভালো বলতে পারবেন যে কালো টাকা সাদা করার ব্যাপারে যে কোনো বিজনেস সেমিনারে যান, একজন ব্যবসায়ী যদি বলে যে না এটা হওয়া উচিত না, বিকজ আমরা ফেয়ার প্র্যাকটিস করছি, আমরা ডিসকারেজ ফিল করব, কিন্তু অন্যরা বলছেন যে এই টাকাটা যদি কার্পেটের নিচে আপনি রাখেন, তাহলে তো এটা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে এটার কোনো আর থাকছে না, বরঞ্চ এটা অন্যদিকে পাচার হয়ে যাওয়া বা অন্যভাবে ব্যবহার হওয়ার সুযোগ থাকে। এটা বলে লাভ নেই। এটা এত বছর ধরে যে হচ্ছে, এত বছর ধরে কি হচ্ছে, কোন লাভ হয়েছে আমাদের? ইকোনমি তো আসে নাই, এটা আসবেও না। একটু আগে একটু শুনে আসি যে এই প্রসঙ্গটা কিভাবে দেখেন আপনি? কারোর নীতির বেলায় আপোষ নাই, কারোর ক্ষেত্রে আপোষের বেলায় নীতি নাই। আপনি কোনটাতে যাবেন? আপনি একটা নিয়ম করবেন, নিয়ম মানবেন না, তাহলে আপনি নিয়ম করছেন কেন? আইন করবেন, আইন মানবেন না, তাহলে তো সে আইন করার দরকার ছিল না। আপনি যেটা নিয়ম করেন, ট্যাক্সের ব্যাপার, শুল্কের ব্যাপার, ভ্যাটের ব্যাপারে, সে নিয়মটাতে আপনাকে লেগে থাকতে হবে, পালন করতে হবে।
যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, একটা হইলো একটা আইন করা হয়েছে না, আয় করা আইন। জি। তো আইন করে আইনের মধ্যে কিন্তু আপনি বলছেন যে একটা কর দিবস থাকবে, ব্যক্তি করদাতার জন্য 30শে নভেম্বর পর্যন্ত কর দেওয়ার সুযোগ থাকবে। আপনি এটা কখন বাড়াবেন? ওই শেষের দিকে যাই আইনের মধ্যে বলা আছে 4টা সিচুয়েশান যদি হয়, দৈব দুর্বিপাক হইলে, যুদ্ধাবস্থা বিরাজ করলে, এরকম 4টা অবস্থার সময় সরকার যদি এই অবস্থা হয়েছে বলে ঘোষণা করে, তখন বোর্ডেরও অনুমোদন কর্মে আপনি মেয়াদ বাড়াতে পারবেন। তো এখন তো সেসব অবস্থা নাই, তাইলে আপনি এটাকে বাড়াইতে এই পর্যন্ত কেন আনতেছেন? এতে হয় কি, মানুষ আস্থাহীনতা যায়। True. মানুষ বলে যে এই আইনের কোনো দাম নাই, মানতে চায় না। এতে করে যারা ঠিক টাইমে ট্যাক্স দেয় তারা অসন্তুষ্ট হয়, আর যারা দেয় না তারা বলে যে সময় তো বাড়াবে। আপনাকে একটা নিয়ম মানতে হবে। জি। কেমন? আরেকটা যেটা উনি একটা ইম্পর্টেন্ট কথা বললেন, সরকারের সদিচ্ছা আমার সাথে যেটা যোগ করলেন, সরকার যদি না চায়, বাংলাদেশের শাসনের মধ্যে সরকারের চাইতে বড় মাস্তান আপনি পাবেন না। লিগ্যালাইজড মাস্তান হলো সরকার, কারণ জনগণ ভোট দিয়েছে মাস্তানি করার জন্য, করবে। কালো টাকা সাদা করার পক্ষ বিপক্ষে একটা আর্গুমেন্ট সবসময় থাকে, কিন্তু আসলে আইডিয়াল সিদ্ধান্ত নেওয়া সবসময় নীতি নির্ধারকদের পক্ষে কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত দেখা যায় যে হ্যাঁ, এটাকে লেজিটিমাইজ করা হয়, কিন্তু এটা অর্থনীতিতে কতটা কন্ট্রিবিউট করে? কিছুই কন্ট্রিবিউট করে না। আপনি যদি বলেন যে খুনের অর্থ, একজনকে খুন করে সে 1 লাখ টাকা পাইলো বা 1 কোটি টাকা পাইলো, বলেন যে আরে হে তো 1 কোটি টাকার থেকে জাকাত দিছে 2.5%, তাহলে বিরাট অনেক গরিব লোক পাইলো। তারপরে যাইয়া ব্যবসা শুরু করলো, এইবার ব্যবসা করে জায়েজ করতেছে। তো সেটাকে যদি আপনি বলেন আচ্ছা খুন একটা করলো আর কি, এখন তো ব্যবসা করে দেশে বিনিয়োগ করতেছে। ইফ ইউ অ্যালাউ ইলিগ্যাল থিংস, পরে লিগ্যালিটি আর লিগ্যাল হয় না। এইসব যুক্তি দেখায় যে কালো টাকা বিছনার তলায়, কার্পেটের তলায় থাকলে কি হবে? থাক, পোকায় কাটুক, পচে যাক। আপনি লিগ্যাল হইতে যিনি কষ্ট করে এবং সারা জীবন একটা স্টিগমা নিয়ে থাকুক। আর শাক যা খুশি করুক, যিনি সারা জীবন খেটে কষ্ট করে একটা কিছু রোজগার করবেন, ট্যাক্স দেবেন, আপনি ওই কালো টাকাওয়ালার সুযোগ দিয়ে দিবেন 10%, আর ইনি 30-40%-এর মধ্যে হাইয়েস্ট 25%-এ চলে যাবেন। হোয়াই? আপনি সেটা এস্টাবলিশ করতেছেন না, দিগাইতে হইল। এই কালো টাকার সুযোগ তো শুরু হয়েছে বহু আগের থেকে। হ্যাঁ, লাভ কি হইল? লাভ হয় না, তেমন বেশি আসে না। বরং নিয়মটা এস্টাবলিশ করেন, যে দেয় নাই সে তাকে ধরেন, যিনি খাটছে ওই অডিট শুরু করে কি, ওই সস্তা ইনি দিচ্ছেন বারবার তাকে অডিট করে, তারাই লিবু চিপে। এটার দরকার নাই তো, নতুন যে দিচ্ছে না সেখানে যান, উপজেলা পর্যায়ে যান। যেমন তারেক সাহেব একটা নতুনত্ব স্টাইল করছে না, ওনার চলনে বলনে অফিসে যাওয়াতে, এটা তো একটা ব্রেক থ্রু। ঠিক বাজেটের মধ্যে এরকম একটা ব্রেক থ্রু এসে যে ইমপ্লিমেন্টেবল, এক্সিকিউটেবল যদি একটা ড্রাইভ নেন, একটা ব্রেক থ্রু দেন, আমরা নতুন কিছু পাবো। আচ্ছা, কি সেটা এই ধরনের ব্রেক থ্রু বা এই ধরনের ম্যাজিক কি আশা করতে পারি আমরা? তার আগে আমি একটু বলে নেই যে কালো টাকার মূলটা কোথায়। আপনি দেখেন দুর্নীতি, এই সরকারের কিন্তু কমিটমেন্ট আছে আমরা দুর্নীতি দমন করব। দুর্নীতি হয়তো দমন পুরোপুরি করা সম্ভব না, কিন্তু এটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। সেটা করতে গেলে কিন্তু আপনি কালো টাকা উৎপাদন করতে পারবেন না। তো সেখানে কিন্তু এই বাজেটের মধ্যে এটা থাকা উচিত। আপনি যদি এখানে সাপোর্ট দেন কালো টাকাকে, তাহলে তো আপনি সেটা করতে পারবেন না, তাহলে কিন্তু গভর্নমেন্ট সরকার তার কমিটমেন্ট থেকে সরে যাবে। আমি এটা মনে করি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের যে বিষয়, আমি জিরো টলারেন্সে আছি। নতুন সরকার আসছে, তাদের মধ্যে আপনি বাজেটে যে উনি বলে যে একটা ম্যাজিক বা একটা ব্রেক থ্রু চাই, সেই ব্রেক থ্রুটা কোন জায়গার মধ্যে একজন বিজনেস লিডার হিসেবে আমি ব্রেক থ্রু চাই দেখতে, যে আমাদের ট্যাক্সের যে কাঠামোটা আছে এটা একটু পরিবর্তন চাই আমি। কারণ আমি যেটা একটু আগে বললাম যে আমাদের ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের যে রেশিওটা 60% ইনডাইরেক্টটা, যেটা আমাদের একজন গরিব ফকিরও দিচ্ছে, আর যারা দেওয়ার কথা তারা কিন্তু এটা কিন্তু হওয়া উচিত না। এই কাঠামোটাকে রিভার্স করা দরকার, এবার এটা নিয়ে এখন কাজ করতে হবে। আবার আরেকটা মজার ব্যাপার আপনি দেখেন যে এই 60% যে আমাদের ভ্যাট থেকে আদায় করছে আমরা মূল্য সংযোজন কর, আমার মতে এই টাকাটাও কিন্তু পুরোপুরি ফিরে আসছে না। উনি যখন এনবিআর এর চেয়ারম্যান ছিল তখন আমচাম থেকে আমি আমচামের প্রেসিডেন্ট ছিলাম, ওনার কাছে আমরা যে কিন্তু একটা প্রপোজাল রেখেছিলাম যে ভ্যাটটাকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া যায় কিনা। উনি মোটামুটি কিন্তু এটা এগ্রি করেছিল আমার মনে আছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেটা সেভাবে আমরা করতে পারিনি। এটা যদি আমরা করতে পারতাম, হ্যাঁ দিল না, এটা ভালো প্রস্তাব ছিল তখন। হ্যাঁ, এটা খুব ভালো প্রস্তাব ছিল। এটা যদি করা যেত, আজকে দেখতেন যে আমার এই
যে কালেকশন হচ্ছে ভ্যাট, হ্যাঁ, বা মূল্যসংযোগ কর, এটা কিন্তু সরকারি এক্সচেকারে আসতো বা আমাদের কোষাগারে আসতো, এটা কিন্তু আসছে না। তো এইগুলোকে নিয়ে আসা, আমার ট্যাক্স মোবিলাইজেশনটাকে আবার বাড়াতে হবে, এইটা হবে একটা গেম চেঞ্জার আমি মনে করি। আমাদের কিন্তু আসলে এই ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু আসলে আমাদের এটা হওয়া উচিত না। আমি কেন ঋণে যাব, আমি কেন ব্যাংক বোরিংয়ে যাব? ব্যাংক বোরিংয়ে কি হয়, আপনার লোকাল ইনভেস্টরদেরকে আপনি বাধা দিচ্ছেন, তাদেরকে ব্যাংক থেকে বড় করতে দিচ্ছেন না। এখান থেকে বন্ধ করার উপায় হচ্ছে ট্যাক্সের এমন একটা ব্যবস্থা আপনি তৈরি করবেন, একটা কাঠামো আপনি তৈরি করবেন, যাতে আপনি যে আদায়টা আপনার বাড়াতে হবে, আপনার ট্যাক্স নেট বাড়াতে হবে, এবং আপনি যে টাকাটা আদায় করছেন সেটা কিন্তু সরকারের কোষাগারে যেতে হবে। এইটা হবে কিন্তু গেম চেঞ্জার আমাদের জন্য আমি মনে করি।